এটা হলো গিগাবাইটের 12 জেনারেশনের মাদারবোর্ডটা নো পাওয়ার অবস্থাতে আছে। আজকের ভিডিওতে দেখাবো যে একটা মাদারবোর্ড যদি নো পাওয়ার অবস্থাতে থাকে তাহলে আমরা কিভাবে মাদারবোর্ডটাকে চেক করব। তো মাদারবোর্ডে কিন্তু আমি পাওয়ার দিয়ে রাখছি, পাওয়ারটা যে দিয়ে রাখছি সেটা জাস্ট আমি এখান থেকে আপনাদেরকে দেখাই। এখানে দেখেন স্ট্যান্ড বাই বাতিটা কিন্তু জ্বলে আছে, এখানে আমরা স্ট্যান্ড বাই বাতিটা জ্বলে আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন মাদারবোর্ডে পাওয়ার দেওয়া আছে, মাদারবোর্ডটা যদি সুইচ করি তাহলে অন হওয়ার কথা, মাদারবোর্ডটা কিন্তু অন হবে না, মানে হচ্ছে না। এখন সেই ক্ষেত্রে আমরা কি কি জিনিস চেক করব, আসেন সেই জিনিসগুলো একটার পর একটা আমরা দেখব। যেটা বলতেছিলাম, মাদারবোর্ডটা গিগাবাইটের মাদারবোর্ড এবং দেখেন এটা হলো 12 জেনারেশনের মাদারবোর্ড 610, এখানে মডেল দেওয়া আছে। এখন আমরা চেক করব যে মাদারবোর্ডটা অন হচ্ছে কি না। তো এটা হলো পাওয়ার বাটন। তো পাওয়ার বাটনে আমরা কি করব, এই যে এরকম সুইচ করছি, মাদারবোর্ডটা কিন্তু অন হচ্ছে না। মাদারবোর্ডে পাওয়ার দেওয়া আছে কিন্তু মাদারবোর্ডটা অন হচ্ছে না। আমি ফুল প্রসিডিউর দেখাবো আজকে আপনাদের সাথে যে এই ধরনের মাদারবোর্ডগুলো কিভাবে আমরা চেক করতে পারি। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। তো ভালো যদি লাগে তাহলে অবশ্যই কী করবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা পাওয়ার সুইচটা দেখব, পাওয়ার সুইচে কিন্তু 3 ভোল্ট আছে, তার মানে আমাদের স্ট্যান্ড বাই ভোল্টেজটা তৈরি হচ্ছে। তো এই মাদারবোর্ডগুলো কাজ করার সময় নো পাওয়ারের ক্ষেত্রে আমরা ফার্স্টে চেক করব আমাদের স্ট্যান্ড বাই ভোল্টেজটা তৈরি হচ্ছে কিনা, ডুয়াল ভোল্টেজটা তৈরি হচ্ছে কিনা, এই ভোল্টেজগুলো আমরা দেখব। তো এখানে যে পাওয়ার সাপ্লাই যেই কানেক্টরটা আছে সেটার 9 নাম্বার পিন দিয়ে স্ট্যান্ড বাই ভোল্টেজটা 5 ভোল্ট স্ট্যান্ড বাইটা এসে 3 ভোল্টে কনভার্ট হয়। তো সেটা সুইচে আসবে, সুইচে আসতেছে কিনা সেটা আমরা দেখব এবং সুইচ করব, মাদারবোর্ডটা নো পাওয়ার হয়ে আছে। এই সব ক্ষেত্রে আমরা দেখব শর্টিং আছে কিনা। তো শর্টিং দেখতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে মিটারটাকে ডায়োড মোডে রেখে আমরা ব্ল্যাক প্রব রেড প্রবটা গ্রাউন্ডে রেখে ব্ল্যাক প্রব দিয়ে চেক করব যে মাদারবোর্ডটা শর্টিং আছে কিনা। তো প্রত্যেকটা সেকশন যদি আমরা এইভাবে চেক করি তাহলে মাদারবোর্ডের একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত আমরা পৌঁছে যাব যে মাদারবোর্ডটা আসলে কোন জায়গায় কি প্রবলেম আছে। সেক্ষেত্রে আমরা কি করব, এরকম প্রবলেম হলে মাদারবোর্ডের পাওয়ারটা অফ করে দেবো। আমি পাওয়ারটা বন্ধ করে দিছি, স্ট্যান্ড বাই বাতিটা অফ হয়ে যাবে। এখন এই ধরনের মাদারবোর্ডগুলো যদি স্টেপ বাই স্টেপ দেখেন অফ হয়ে গেছে, স্টেপ বাই স্টেপভাবে যদি কাজ করা যায় তাহলে মাদারবোর্ড কিন্তু রেডি করা কোনো সমস্যা নাই। এটাকে ইম্পিডেন্স বলতেছি, এরকম মান আসে, এটা হলো ইম্পিডেন্স বলে। এগুলো কয়েলের কত ইম্পিডেন্স আছে সেটা এখান থেকে আমাদেরকে এভাবে চেক করতে হয়। তো লো ইম্পিডেন্সের সাথে যদি বিপ দেয় তাহলে বুঝতে হবে সেই সার্কিটটা, সেটার আউটপুটে কি আছে, শর্ট আছে। তো এগুলো হচ্ছে কয়েল, তো এই কয়েল এগুলো হচ্ছে মসফেট। তো এটা হচ্ছে চিপসেট, মেন চিপ বলা হয়, এখানে আছে এসআইও। মাদারবোর্ডটা কিন্তু চলে হচ্ছে এসআইও এবং এই চিপসেটের মধ্যে কমিউনিকেশনের মাধ্যমে। এটা হলো প্রসেসর, আর এই পুরো পোর্শনটা হলো সিপিইউ কোর সেকশন। মাদারবোর্ডের সবচেয়ে বেশি শর্ট হয় হচ্ছে, শর্টিং কেসটা হয় হচ্ছে এই পোর্শনে, যার কারণে বহু মাদারবোর্ড কিন্তু নো পাওয়ার অবস্থাতে চলে যায়। তো এখানে যে 12 ভোল্টের লাইনটা আছে, 12 ভোল্টের লাইন, এই 12 ভোল্ট কিন্তু প্রসেসরের প্রয়োজন হয় না। এটা প্রয়োজন হয় হচ্ছে এইখানে যে মসফেটগুলো দেওয়া আছে, এই মসফেটগুলো ড্রাইভ করার জন্য এই 12 ভোল্টের প্রয়োজন হয়। তো এই মসফেটগুলো যেহেতু ড্রাইভ করবে 12 ভোল্টের দ্বারা, এটার গেট বাইসিং করতে হবে। এই জন্য এটার যে চিপ আছে, ভিআরএম চিপ, এই যে এখানে দেওয়া থাকে, এই চিপে 12 ভোল্ট প্রয়োজন হয়। যেহেতু এই মসফেটগুলোকে কি করতে হবে, গেট করতে হবে, গেট বাইসিংয়ের জন্য এই চিপটার 12 ভোল্ট প্রয়োজন হয়, আর এই চিপটা চলার জন্য নির্দিষ্ট 5 ভোল্টের প্রয়োজন হয়। তো এটা হলো ভিআরএম সেকশন, এটা সবচেয়ে বেশি শর্টিং হয় এবং শর্ট হওয়ার কারণে কি হয়, মাদারবোর্ডটা নো পাওয়ার হয়ে যায়। তো এই শর্টিংটা আমরা কিভাবে বুঝতে পারবো, আমরা যদি এভাবে এই যে ইয়োলো কেবলের মধ্যে যদি আমি এটা দিই, আপনার এখানে যদি কি হয়, লো ইম্পিডেন্সের সাথে বিপ দেয় তাহলে বুঝবেন যে এই লাইনটা শর্ট আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি চেক করি, আপনারা চেক করবেন আপার মসফেট যেগুলো আছে, এই আপার মসফেটগুলো শর্ট হয়ে যায় ম্যাক্সিমামই। তো এগুলো আপনারা এই যে ড্রেন টু সোর্স, সোর্স টু তারপরে এই গেট, এভাবে চেক করতে হয় এই প্রপ দিয়ে। যদি বিপ দেয় তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে সেই মসফেটটা শর্ট আছে। আমি যেহেতু আজকে করতেছি নো পাওয়ারের উপরে, যে নো পাওয়ারটা হলে আমরা কিভাবে মাদারবোর্ডকে ট্রেস আউট করব। তো এভাবে প্রত্যেকটা সেকশনের আমরা কয়েলের ইম্পিডেন্স চেক করব যে কোনো লাইনে শর্টিং আছে কিনা। তারপরে আমাদেরকে চেক করতে হবে, আমাদের যদি মাদারবোর্ডে যেহেতু স্ট্যান্ড বাই ভোল্টেজটা তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে দেখতে হবে আইওর রিকোয়ারমেন্টসগুলো ঠিকঠাক আছে কিনা। তো আইওর রিকোয়ারমেন্টসগুলো ঠিক থাকার পরেও যদি অন না হয় তাহলে অবশ্যই আমাদেরকে চেক করতে হবে এখানে যে আরটিসি ক্লকটা আছে। আমি আরটিসির ক্রিস্টালটা দেখাই দিচ্ছি আপনাদেরকে, এটা সরাই রাখি, এটা সমস্যা করতেছে। এই যে ক্রিস্টালটা দেখতে পাচ্ছেন, এই ক্রিস্টালটা এখানে 32.7 কিলোহার্টজ এই ফ্রিকোয়েন্সিটা তৈরি হবে। এই 32.7 ফ্রিকোয়েন্সি যদি তৈরি না হয় তাহলে কিন্তু মাদারবোর্ড নো পাওয়ার অবস্থানে চলে যাবে। এখন এইখানে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কিনা আসেন সেটা আমরা দেখি। এটা যদি কোনো কারণে আপনার এখানে ফ্রিকোয়েন্সি জেনারেট না হয় তাহলে কোনো অবস্থাতে আপনি মাদারবোর্ড
মাদারবোর্ডকে অন করতে পারবেন না। এখন আমরা দেখব হচ্ছে এই ক্রিস্টালটার ফ্রিকোয়েন্সি। নো পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফ্রিকোয়েন্সিটা দেখতে হবে। আমি কিন্তু প্রপটা রাখছি এবং এইখানে দেখেন ফ্রিকোয়েন্সি 32.7 KHz মানে কিলোহার্টজ, এই ফ্রিকোয়েন্সিটা হতে হবে। এবার এটা এক প্রান্ত মানে এটা আউটপুট সাইড, ইনপুট সাইডে যদি আমি দিই, তো আউটপুট সাইডে যেহেতু আছে অতএব ইনপুট সাইডে অবশ্যই থাকবে। তো এইখানে দেখেন ফ্রিকোয়েন্সিটা তৈরি হচ্ছে, এই ফ্রিকোয়েন্সিটা হতে হবে। এখন কোনো কারণে আপনার এই মাদারবোর্ড যদি নো পাওয়ার অবস্থাতে থাকে তাহলে অবশ্যই এই ফ্রিকোয়েন্সিটা আমরা দেখব। এই আরটিসি নিয়ে যদি আপনারা বলেন আমি এটা নিয়ে আলাদা ভিডিও করব। এই ক্রিস্টালটা যদি কোনো কারণবশত এই ফ্রিকোয়েন্সিটা জেনারেট না করে তাহলে সেক্ষেত্রে আমরা এটার সার্কিটটা কি দেখতে পারি। এমনি বেসিক আপনাদেরকে বলে রাখি, যদি কোনো কারণে ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি না তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই কি করব, আমরা ক্রিস্টালটা চেঞ্জ করতে পারি। এটার আউটপুটে রেজিস্টর থাকে, ক্যাপাসিটর থাকে, সেগুলো আমরা রিপ্লেস করে দেখতে পারি। তো এই সেকশনটা আমরা দেখব। তো আইওর রিকোয়ারমেন্টসগুলো দেখতে হবে যে আইও তার প্রয়োজনীয় যেই ভোল্টেজগুলো আইটি ভিসিসিএইচ, তারপর তার রেফারেন্স সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো তারপরে সুইচ আমরা করব। আমি এখনও আবার লাইন দিচ্ছি, লাইন দেওয়ার পরে এখনও স্ট্যান্ড বাই বাতিটা জ্বলে উঠছে, একটু দেখাবো। আমি পাওয়ারটা দিছি। তো এই ক্ষেত্রে যখন আমরা কোনো সেকশানে শর্টিং পাবো না, আইওর রিকোয়ারমেন্টসগুলো চেক করে নেব। 32.7 ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে এটাও দেখব। তারপর সুইচ করলে যদি মাদারবোর্ড অন না হয় সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই মাদারবোর্ডগুলোর অনেক হচ্ছে বায়োস প্রবলেম হয়। এটা হলো বায়োস। তো এই বায়োস যদি কোনো কারণে প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু মাদারবোর্ড নো পাওয়ার স্টেটে চলে যেতে পারে। তো মনে হয় যে অনেক প্রবলেম হয়েছে, অনেক বড় প্রবলেম হয়েছে, কিন্তু যদি চেক করা যায় সব ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই একবার বায়োসটা প্রোগ্রাম করে দেখতে হবে। এখন কথা হচ্ছে এই বায়োসটা আমরা কি করে প্রোগ্রাম করব। তো বায়োসটা প্রোগ্রাম করার আগে আপনি যে মাদারবোর্ডেরই নেন না কেন, যেটা গিগাবাইটের হোক, আসুসের, এমএসআইয়ের যেই মাদারবোর্ডই হোক না কেন, মাদারবোর্ডের যে মডেলটা থাকে সেই মডেলের সাথে যে রিভিশন থাকে সেই রিভিশন মিলিয়ে আপনি কি করবেন, এখানে কর্নারে যে রিভিশনটা দেওয়া আছে রিভিশন মিলিয়ে আপনি বায়োস ডাউনলোড করবেন। বায়োস কোথায় পাবেন? বায়োস হচ্ছে এটার যে অফিসিয়াল সাইট আছে, গিগাবাইট হলে গিগাবাইট, আসুস, এমএসআই প্রত্যেকটা কোম্পানির অফিসিয়াল সাইট আছে, সেই সাইট থেকে আপনি বায়োস ডাউনলোড করে নেবেন। এবং সেই বায়োসটা যখন প্রোগ্রাম করা হবে তখন দেখা যাচ্ছে এই ধরনের অনেক প্রবলেম, অন অফ হওয়া, নো ডিসপ্লে কেস, ইভেন এরকম নো পাওয়ার মানে প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যায়। তো এখন এই মাদারবোর্ডটাতে আমরা বায়োস কিভাবে ডাউনলোড করব এবং প্রোগ্রাম করে আমরা দেখব গিগাবাইটের এই 610 12 জেনারেশনের মাদারবোর্ডটা আমাদের প্রবলেমটা সলভ হচ্ছে কিনা। তো আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে বায়োস ডাউনলোড করার প্রসেসটা আগে দেখাই দিই, তারপরে প্রোগ্রাম যখন করব সেইটা দেখিয়ে আমরা লাস্ট স্টেপটা দেখব যে কি রেজাল্ট আসতেছে আমাদের এই মাদারবোর্ডটাতে। তো চলেন কম্পিউটার স্ক্রিনে গিয়ে বায়োসটা কিভাবে ডাউনলোড আমরা করব সেই জিনিসটা আমরা দেখে আসি। বায়োস ডাউনলোডের জন্য আমাদেরকে চলে আসতে হবে ক্রমে। তো ক্রমে এসে আমরা লিখব হচ্ছে মাদারবোর্ডের মডেল এবং রিভিশনটা সহকারে। তো আমি এখানে দেখাচ্ছি, দেখেন এখানে আমি লিখছি গিগাবাইট H610 HDDR4 রেভ হচ্ছে 1.3 বায়োস। এটা লিখে আমি ইন্টার দিলাম। ইন্টার দিলে যে হোম পেজটা আসবে সেই পেজে কিন্তু সেই পেজ থেকে আমরা সাপোর্ট থেকে বায়োসটা নিয়ে নেব। তো এটা হলো অফিসিয়াল সাইডে যাবে। তো এখন হচ্ছে এই যে ড্রাইভার, যতগুলো ড্রাইভার আছে সেই সবগুলো ড্রাইভার চলে আসছে। আমরা যেহেতু বায়োস নেব তো বায়োসে ক্লিক করলাম এবং বায়োসে 18টা ফাইল দেওয়া আছে। আপডেট যে ফাইলটা সেটাই নেওয়ার চেষ্টা করবেন, একদম লাস্ট আপডেট ফাইল যেটা সেটা, এটা হলো 2রা ডিসেম্বর 2025 সালের ফাইল এটা। তো এখানে ক্লিক করলে কিন্তু ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো এই ডাউনলোডটা যে ফাইলটা হয়, অ্যাকচুয়ালি এই ফাইলটা কি হয়, এটা হলো জিপ ফাইল একটা দেয় ফোল্ডার। তো এটা এক্সট্র্যাক্ট যদি আমরা করি, এটাকে খুলে নিই, তাহলে এটার মধ্যে যে ফাইলটা দেওয়া আছে এখানে বায়োসটা দেওয়া আছে। তো এই বায়োসটার সাইজ যদি আমরা প্রপার্টিস দেখি তাহলে প্রপার্টিস হলো 32 MB মানে 32 মেগাবাইট। তো আমরা কি করব, এটার এক্সটেনশনটা .bin করে দেব। বায়োসের এক্সটেনশনটা কি হয়, বিন ফরম্যাটে হয়। তো আমরা দিয়ে দিলাম এবং এটা যদি আমরা দেখতে যাই যে এটা কি অবস্থানে আছে অথবা এটার রেজাল্টটা কি, এটার স্ট্যাটাসটা কি, তো আমরা অ্যানালাইজারে যদি দিই তাহলে এটা আমরা দেখতে পাবো যে এটা কত সিরিজের কি অবস্থা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো 16 সিরিজের কনজুমার এইচ মানে ডেস্কটপের বায়োস, কনফিগার্ড একদম ক্লিন ফাইল, এল্ডার লেক এবং হলো র্যাপটার লেক। 12-13 জেনারেশনের যে চিপসেট সেটাতে হলো এটা চলবে। তো এটা হলো একদম 12 জেনারেশনের 610 মাদারবোর্ডের গিগাবাইটের বায়োস। তো এখন আমরা এই বায়োসটাকে মাদারবোর্ডে প্রোগ্রাম করে কি রেজাল্ট আসতেছে সেটা আপনাদের সাথে
সাথে শেয়ার করব। তো এখন আমরা বায়োসটা প্রোগ্রাম করে দেখব। তো এটা হচ্ছে সেই চিপ, বায়োস চিপ। প্রোগ্রাম করার পরে কি রেজাল্ট আসে সেটা আমরা দেখব। তো আমি এখানে সকেটটা দিলাম এবং এইটার যে প্রোগ্রামারের যে সফটওয়্যার সেটা হলো RT809F। তো আমি এখানে স্মার্ট আইডেন্টিটিতে যখন দেব তখন চিপটা রিড করছে এবং এটা সাইজ যদি দেখি আমরা 32 মেগাবাইট, এবং ফাইলটাও আমরা দেখব একই সাথে। আমরা কিন্তু দেখাইছিলাম 32 মেগাবাইটের ফাইল। এই ফাইলটাকে আমরা এখন কি করব, এই ফাইলটাকে আমরা এখন প্রোগ্রাম করব। তো আমি এখানে প্রোগ্রামারে ফাইলটাকে চিনিয়ে দেব, সিলেকশন করলাম, ওপেন, এবার রাইট। লাস্ট রেজাল্ট কি হচ্ছে সেটা আমরা দেখব। প্রোগ্রামটা শুরু হলো। তো আমি এখন এদিকে মাদারবোর্ডের দিকে একটু দেখাবো। এখন কিন্তু প্রোগ্রামটা চলতেছে। তো এই মাদারবোর্ডগুলো অনেক ক্ষেত্রে কিন্তু বায়োস প্রবলেম হয়ে যায়, এবং বায়োস প্রবলেম হলে নো ডিসপ্লে, নো পাওয়ার, এই ধরনের প্রবলেমগুলো হতে পারে। তো আমাদের এখন প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে। এখন ফাইলটা দেখেন, ফাইলটা একদম ক্লিয়ার। তো এখানে একদম ওকে চলে আসবে। যদি পরিপূর্ণভাবে ফাইল প্রোগ্রাম হয় তাহলে এই ওকে কথাটা আসবে, আর যদি এরর হয় তাহলে কিন্তু এখানে মেসেজ দিয়ে দিবে। তো যাই হোক, প্রোগ্রাম হয়ে গেছে। আচ্ছা, সুইচ করব। সুইচ করলে রেজাল্টটা কি হয় আমরা দেখব। সুইচ করছি, দেখেন মাদারবোর্ডটা অন হয়ে গেছে। জাস্ট তাহলে এখান থেকে কি আমরা পেলাম, মাদারবোর্ডের বায়োসের প্রবলেম হয়েছিল এবং বায়োসের প্রবলেম হওয়ার কারণে মাদারবোর্ডটা নো পাওয়ার অবস্থানে চলে গেছিল। তো এখন কিন্তু একদম ওকে। এটা যেহেতু নতুন করে বায়োস প্রোগ্রাম করা হলো, একবার অন অফ রিস্টার্ট নিবে, দেন সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা দেখব ডিসপ্লেটা, এবং ফাইনালি কিন্তু ডিসপ্লে চলে আসছে। প্রবলেমটা সলভ, একদম নো পাওয়ার মাদারবোর্ড 610 গিগাবাইটের। শুধুমাত্র বায়োস প্রবলেম থাকার কারণে আপনার এই মাদারবোর্ডটা নো পাওয়ার অবস্থানে চলে গেছিল। আমি একটু ইন্টার দিয়ে, তো আমি ইন্টার দিলাম। ইন্টার দিয়ে আমি একটু বায়োসটাও দেখাই দিই আপনাদেরকে। রেডি হয়ে গেল S610 12 জেনারেশনের মাদারবোর্ড। শুধুমাত্র বায়োস প্রবলেমের কারণে আমরা কি দেখলাম, এই মাদারবোর্ডটা নো পাওয়ার অবস্থানে চলে গেছিল। এইটা ছিল আজকের একটা কেস স্টাডি, আপনাদের সাথে শেয়ার করলাম যে নো পাওয়ার মাদারবোর্ড যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ চেক করতে পারি। আর এইভাবে চেক করলে অবশ্যই আমরা কিন্তু মাদারবোর্ডটাকে মানে পাওয়ার অন অবস্থাতে আনতে পারবো। পাওয়ার অন হওয়ার পরে ছোট্ট করে একটু বলে নিই, যদি কোনো কারণে ডিসপ্লে না আসে তাহলে সেক্ষেত্রে আমরা তো র্যাম এগুলো চেঞ্জ করব। সেই ক্ষেত্রে যদি কোনো কারণে ডিসপ্লে না আসে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ক্লকটা দেখতে হবে যে এই ক্লকটা তৈরি হচ্ছে কিনা। এই ক্লকটা যদি না তৈরি হয় তাহলে সেক্ষেত্রে মাদারবোর্ড কিন্তু নো ডিসপ্লে অবস্থানে থাকবে। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম যে শুধুমাত্র মাদারবোর্ডে এই বায়োস প্রবলেম হওয়ার কারণে মাদারবোর্ডটা নো পাওয়ার অবস্থানে চলে গেছিল। এখন কিন্তু আপনাদেরকে যদি মডেলটা দেখাই, S610 SDDR4 এবং 12 জেনারেশন মাদারবোর্ড, এটা i5 প্রসেসর এখানে দেওয়া আছে। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করব। আজকের ভিডিও সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।